সেশনে আমরা যে কথাগুলো নিয়ে কথা বলছি এই বিষয়গুলো আসলে হিউম্যান রিসোর্স ডিভিশনের সাথে সরাসরি কানেক্টেড। ওয়েলফেয়ার ফান্ড, ওভারঅল এমপ্লয়ি বেনিফিটস নিয়ে যে ডিপার্টমেন্ট কাজ করে সেটাই আসলে মানুষকে অর্গানাইজেশনের জন্য অ্যাসেট হিসেবে তৈরি করার ডিপার্টমেন্ট হিসেবে ম্যানেজমেন্টের কাছে পরিচিত। এখন আমাদের দেশের বাস্তবতাটা কোথায়? আমাদের দেশের বাস্তবতাটা হলো আমরা মানব সম্পদ বিভাগকে খুব একটা প্রায়োরিটি দিই না। মানে আমরা এখানে কথা বলছি ম্যানেজমেন্টের কনসেপ্ট অনুযায়ী। তো ধরেন যে অর্গানাইজেশনে আপনার মানব সম্পদ বিভাগকে লার্জ স্কেলে কাজ করার সুযোগ দিয়ে থাকে ম্যানেজমেন্ট, সেখানে কিন্তু আপনার এক ধরনের স্বতঃস্ফূর্ততা কাজ করে। আপনারা বলছিলেন যে বার্থডে গিফট এসে অ্যাকসেপ্ট যদি তার দিক থেকে কোনো নেগেটিভ ডিসক্লোজার না থাকে, তাহলে অনেক অর্গানাইজেশন আছে ওই নির্দিষ্ট ডেট সে জানবেও না, তার বার্থডে গিফট তার ডেস্ক পর্যন্ত পৌঁছে যাবে এবং হঠাৎ করে একটা সেলিব্রেশন হবে। এটা অর্গানাইজেশনাল কালচারের উপরে ডিপেন্ড করে। কিন্তু দেখেন কর্পোরেট গভর্নেন্সের সাথে হিউম্যান রিসোর্স ডিভিশনের কানেক্টিভিটিটা কিভাবে। স্যার একটা সুন্দর প্রেজেন্টেশন দিয়েছেন। আমাদের যে অনারেবল প্রেসিডেন্ট স্যার আছেন, স্যারকে আমি একটি বিষয়ের উপর নোট নিতে বলবো। আমি দুই পার্সপেক্টিভে কাজ করেছি। আমি লিস্টেড কোম্পানির মানে একটা কোম্পানিকে লিস্টেড করার জন্য টোটাল যে ডিউ ডিলিজেন্স দিতে হয় তার সাথে জড়িত ছিলাম প্র্যাকটিক্যালি, এবং লিস্টেড হওয়ার পরেও যে হিউম্যান রিসোর্স ডিভিশন বোর্ডের সাথে কাজ করে কি কি প্রবলেম ফেস করে সেটা দেখেছি। আমার কাছে মনে হয় যে কর্পোরেট গভর্নেন্সের কোডের ভিতরে আপনার অডিট কমিটির রোল নিয়ে কথা বলা আছে। তো অডিট কমিটি যেই ধরনের প্যারামিটার্স গুলো নিয়ে কাজ করে, যে ধরনের অব্লিগেশন গুলো নিয়ে কাজ করে প্রেসক্রাইব বাই সিজি কোড, সেখানে কিন্তু তাকে কাজ করার জন্য এম্পাওয়ার করা হয়েছে। টু সাম এক্সটেন্ট অডিট কমিটির মানে চেয়ারপারসনকে অনারেবল বোর্ড অফ ডিরেক্টর 3 বার যদি তার কথা না শুনে কোনো অবজারভেশন দেওয়ার পরে তাদের কাছে কিন্তু কমিশনকে ডাইরেক্ট রিপোর্টিং করার অথরিটি দেওয়া হয়েছে। এখন অত্যন্ত খুব গুরুত্বপূর্ণভাবে অডিট কমিটিকে বোর্ডের কাছে গ্রহণযোগ্য করা হয়েছে। তেমনি ভাবে আমি কাজের ক্ষেত্রে কাজ করার সময় দেখেছি এনআরসি কমিটি, নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি, যে প্যারামিটার্স গুলো সিজি কোডে উল্লেখ করেছে, ম্যাক্সিমাম কাজ হচ্ছে মানব সম্পদ বিভাগে। এটা কিন্তু আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আমার। এবং আমার আরেকটা বড় অবজারভেশন হলো আমরা রেগুলেটরকে কিভাবে বুঝি। এই এনআরসির সাথে আমার যেমন অডিট কমিটির চেয়ারম্যান ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হবে এবং ইন্টারনাল অডিট টিম অডিট কমিটির চেয়ারম্যানের সাথে কাজ করবে। অডিট কমিটির কিন্তু তার অডিট কমিটি কিন্তু রিপোর্ট করে হচ্ছে বোর্ডকে। তাহলে অডিট কমিটির যিনি চেয়ারপারসন উনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সমস্ত ইনফরমেশন ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট করে দিয়ে থাকে। তেমনি ভাবে এই যে আপনার পারফরমেন্স ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া, আপনার হচ্ছে আরো যে হিউম্যান রিসোর্সের ফাংশন গুলো আছে, এগুলো কিন্তু একটা অর্গানাইজেশনের মানব সম্পদ বিভাগে করে থাকে। তো মানব সম্পদ বিভাগ অনেক অর্গানাইজেশন দেখেছি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে যে অডিট ডিপার্টমেন্টকে এত কিছু বলা হলো, এমন ভাবে এম্পায়ার করা হলো সিজি কোডের মাধ্যমে, সেখানে প্রশ্ন ওঠে যে না, হেড অফ ইন্টারনাল অডিটের প্রধান যিনি আছেন, মানে ইন্টারনাল অডিট টিমের প্রধান বোর্ড মিটিং এ থাকতে পারেন না। এটা অনেক জায়গায় অনেক অর্গানাইজেশন আমি দেখেছি আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে। তো যেহেতু অডিট কমিটির জন্য এতগুলো রুলস এন্ড রেগুলেশন সেট করে দেওয়ার পরেও তার প্রায়োরিটি এখনো গ্রহণযোগ্য না, যদি এখন অর্গানাইজেশন অনেকগুলো স্বাভাবিক হয়ে আসছে। হিউম্যান রিসোর্স ডিভিশনের প্রধানকেও আপনার মানব সম্পদ বিভাগের এই প্রধানকে এনআরসি কমিটির চেয়ারম্যানের কাছে রিপোর্টেবল করা উচিত। আপনার একদম অডিট কমিটির চেয়ারম্যানকে ইন্টারনাল অডিট টিম যেমন রিপোর্ট করতে বাধ্য অডিট কমিটির চেয়ারম্যানের কাছে, তেমনি ভাবে কিছু লিখিত ক্লজ যদি এমন ভাবে সেট করা যায় রেগুলেটরের সাথে রিকমেন্ডেশন দিয়ে রেগুলেটরের কাছ থেকে, তাহলে মানব সম্পদ বিভাগ কিন্তু এম্পায়ার হবে। এবং
হিউম্যান রিসোর্স বাস্তবতা হলো এটা যে আমি যে অর্গানাইজেশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করছে তাদের নিয়ে আমি কথা বলছি না, আমি বলছি মেজর পার্ট, অনেক বড় পার্ট আছে আমাদের কর্পোরেট ইনকর্পোরেশন আমাদের কর্পোরেট হাউসগুলোতে যারা মানব সম্পদ বিভাগের বিভাগীয় প্রধানদেরকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে মানে দেওয়ার কোনো টেন্ডেন্সি তাদের মধ্যে নেই, এবং তারা ম্যাক্সিমাম সময় মনে করে একটা ডিপার্টমেন্ট প্রতিদিন রুটিন ওয়ার্ক তার স্টাফিং রিক্রুটমেন্টটা দেখবে, তার আর কোনো কাজ নাই, এবং সে যে ব্রিজ হিসেবে কাজ করতে পারে বিপি HRBP বলা হয়, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট মানে HRBP বিজনেস পার্টনার বলা হয়। তো এখন বোধহয় এটাকে আবার ট্যালেন্ট ম্যানেজমেন্ট বলছে। তো এই ট্যালেন্টকে হান করা বা ট্যালেন্ট সাধারণ মানুষকে ট্যালেন্টের পর্যায়ক্রমিক ভাবে আপনার গোল সেট করে অর্গানাইজেশনাল মিশন ভিশন এন্ড কোর ভ্যালুজের সাথে তাকে প্রফিটেবিলিটির অংশ হিসেবে তাকে কিভাবে আপনার অ্যাসেটে রূপান্তরিত করা যায়, এই ডিপার্টমেন্ট নিয়ে যারা কাজ করবে সেই ডিপার্টমেন্টের স্বাধীনতা আমার কাছে মনে হয় রেগুলেটরের অনেক বড় ভূমিকা আছে। এটা প্রেসিডেন্ট স্যার একটু যদি ভাবেন, আমরা যখন রিকমেন্ডেশন দিই রেগুলেটরের কাছে তখন এটা কাইন্ডলি দেওয়া যায় কিনা। আর আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বুঝি যে আমরা যেই মানব সম্পদ বিভাগ একজন বিভাগীয় প্রধান রেগুলেশন করছেন, তার অ্যাটেন্ডেন্স, তার পারফরমেন্স, তার ম্যানার, তার এটিকেট, তার অর্গানাইজেশন, তার ডিপার্টমেন্টালি তার কন্ট্রিবিউশন, এইগুলো রেগুলেশন করার পরে আমরা যখন কেপিআই কি পারফরমেন্স ইন্ডিকেটর দিয়ে টান দিই, যে আমরা ড্রয়িং করি যে তার কতটুকু এক্সপেকটেশন ছিল তার কাছ থেকে আমরা কতটুকু পেয়েছি, এগুলো যখন আমরা টান দিই তখন কিন্তু তার পারিপার্শ্বিকভাবে আর অনেক কিছু চলে আসে। কি পারফরমেন্স ইন্ডিকেশন বলেন, আপনার হচ্ছে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস বলেন MBO, এই বিষয়গুলো হিউম্যান রিসোর্স ডিভিশন সাধারণ ডিপার্টমেন্টের সাথে প্রয়োগ করতে পারে। আমি আবার বলছি সাধারণ বিভাগীয় প্রধানদের কাছে প্রয়োগ করতে পারে, কিন্তু এখন আপনার অনারেবল একটু ব্রড সেন্সে চিন্তা করেন, অনারেবল বোর্ড অফ ডিরেক্টরদেরকে যদি এই রেগুলেশন ক্রাইটেরিয়া সেট করার আপনি একটা ফর্মের মধ্যে 10টা প্যারামিটার সেট করে নিয়ে আসেন যে প্রতি বছর একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর জয়েন করার পরে এই অর্গানাইজেশনে তার কন্ট্রিবিউশনের কারণে অর্গানাইজেশনে কতটুকু এক বছর পরে বেনিফিট হলো, এই কাজটাও কিন্তু হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের মাধ্যমেই হওয়া উচিত। কিন্তু এটা যেহেতু সিএস আছেন, সিএস এর থ্রুতে এখনো এই কাজগুলো হয় এবং এইচআর স্বতঃস্ফূর্তভাবে কন্ট্রিবিউশন করতে পারে না ম্যাক্সিমাম অর্গানাইজেশনে। আমার কাছে মনে হয় মানব সম্পদ বিভাগের এই প্যারামিটারসগুলো আপনার অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি কিভাবে একজন মানব সম্পদ বিভাগের প্রধান হয়ে বোর্ডের সাথে কানেক্ট করে আপনি সিএস এর থ্রুতেই করেন, চিফ ফাইন্যান্সিয়াল অফিসারের থ্রুতেই করেন অথবা হেড অফ ইন্টারনাল থ্রুতেই করেন, আপনার যে আলাদা একটা ইন্ডিপেন্ডেন্ট রোল আছে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অনেকগুলো গুণাবলী দরকার, সেগুলো আপনাদের অলরেডি আছে। কিন্তু কথা হচ্ছে যে প্রেজেন্টটা আপনি কিভাবে করবেন, বোর্ডের সাথে কানেক্ট করে আপনার আদার যে চিফ সিওরা আছেন, টপ অফিসার আছেন, তাদের সাথে কম্পিট করে আপনার রোলটাকে কিভাবে আপনার অর্গানাইজেশনে পারফেক্টলি পালন করবেন। এই বিষয়ে আমার কাছে মনে হয় মানব সম্পদ বিভাগের অনেক বড় গুরু দায়িত্ব আছে, শুধু ডে টু ডে রুটিন অ্যাফেয়ার্স না। আপনি সিজিতে যে কথাগুলো স্যার বলেন এগুলো কিন্তু আমি আমার ভাষায় বলছি, প্র্যাকটিক্যালি ব্যবহারিক জীবনে যেই প্রবলেমগুলো আমরা ফেস করি। তো মানব সম্পদ বিভাগকে একটু স্ট্যান্ড করতে হবে। স্ট্যান্ড করতে হলে কি লাগবে? প্রথমে আপনাকে লেবার লস, কানেক্টিং উইথ অল বিজনেস লস আপনাকে জানতে হবে। বিশেষজ্ঞ হওয়া জরুরি না, যেগুলো লাগবে লেবার ল তো মাস্ট আপনাকে জানতেই হবে। তারপরে আপনি রেগুলার যে সিজি কোডের মধ্যে আপনার রোলগুলো আছে এগুলো আপনি কোম্পানি সেক্রেটারি থ্রুতে বোর্ডের সাথে আপনি পার্সু করতে পারেন যে এই কাজ করার সুযোগ আছে। তো থ্যাংক ইউ সবাইকে, আমার কাছে মনে হয় খুব বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ।